কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে পাহাড়গুলো মেঘের উপর ভেসে বেড়ায়, রাতের জঙ্গল মায়াবী নীলাভালোয় জ্বলে ওঠে, আর প্রতিটি নিঃশ্বাস অনুভব করা যায় এক আদিম প্রকৃতির স্পন্দন। বলছিলাম সিনেমার ইতিহাসের এক বিস্ময়, সর্বকালের সবচেয়ে সফল মুভি অ্যাভাটারের কথা। হয়তো এমন কেউ নেই যার কানে এই নামটা পৌঁছায়নি, তবে প্রথমবার দেখার সময় আমাদের অনেকের কাছেই প্যান্ডোরার এই রহস্যময় জগতের অনেক সূক্ষ্ম বিষয় অজানা থেকে গিয়েছিল। আজ ওই সিনেমার প্রতিটি পরতে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আপনাকে নতুন করে ভাবাবে। তাই যারা এই মাস্টারপিসটি অনেক আগে দেখেছেন কিংবা নতুন করে এই নীল দুনিয়ায় ডুব দিতে চান, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমি জেমস ক্যামেরনের এই কালজয়ী সৃষ্টিকে সম্পূর্ণ সহজভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করব। চলুন শুরু করা যাক প্যান্ডোরার সেই জাদুকরী যাত্রা। সিনেমার শুরুতে মহাকাশের মধ্যে একটি স্পেসশিপ দেখানো হয়। সময়টা তখন 2154 সাল। তারা প্যান্ডোরা নামের একটি গ্রহের উদ্দেশ্যে যাত্রা করছিল। এই গ্রহে রয়েছে এক অত্যন্ত মূল্যবান খনিজ পদার্থ যার নাম অ্যানপটেনিয়াম। পৃথিবীর শক্তি সংকট মেটানোর জন্য এই খনিজই মানুষদের প্রধান লক্ষ্য। তবে প্যান্ডোরার পরিবেশ মানুষদের জন্য একেবারে অনুপযোগী। এখানে অক্সিজেনযুক্ত বাতাস নেই, তাই শ্বাস নেওয়ার জন্য মানুষকে সবসময় মাস্ক পরতে হয়। এই গ্রহে বসবাস করে মানুষের মতোই দেখতে নীল চামড়ার লম্বা ও শক্তিশালী এক জাতি, যাদেরকে বলা হয় নাভি। তারা প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং নিজেদের দেবী এওয়াকে পূজা করে। নাভিদের জীবনযাপন, সংস্কৃতি ও বিশ্বাস সম্পূর্ণভাবে প্রকৃতিকেন্দ্রিক। কিন্তু মানুষের খনিজ আহরণের পরিকল্পনার কারণে ধীরে ধীরে নাভিদের সঙ্গে মানুষদের সংঘাত শুরু হয়। এই সংঘাত সামাল দিতে মানুষ একটি বিশেষ বৈজ্ঞানিক প্রকল্প শুরু করে যার নাম অ্যাভাটার প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের ডিএনএ ও নাভিদের ডিএনএ মিলিয়ে তৈরি করা হয় এক বিশেষ দেহ, যেগুলোকে বলা হয় অ্যাভাটার। মানুষের আসল দেহ স্লিপিং চেম্বারে ঘুমিয়ে থাকে, আর অ্যাভাটার দেহ প্যান্ডোরায় জেগে ওঠে, সেখানের পরিবেশের মাঝে মিশে যায়, যাতে তারা নাভিদের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারে। সেখানে স্লিপিং চেম্বার এক ব্যক্তির ঘুম ভেঙে যায়। তার নাম জ্যাক। প্যান্ডোরাতে যাওয়ার জন্য সে গত কয়েক বছর ধরে স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল। আসলে জ্যাক এই প্রজেক্টের জন্য প্রথম পছন্দ ছিল না। এই যাত্রায় আসার কথা ছিল তার যমজ ভাই টমের, যিনি একজন দক্ষ বিজ্ঞানী ছিলেন। কিন্তু পৃথিবীতে যাত্রার ঠিক আগেই এক ডাকাতের ঘটনায় টম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। টমের মৃত্যুর পর তার ডিএনএ নষ্ট না করতেই কোম্পানি জ্যাককে প্রজেক্টে অন্তর্ভুক্ত করে, কারণ যমজ ভাই হওয়ায় জ্যাকের ডিএনএ তার ভাইয়ের সঙ্গে পুরোপুরি মিলে যায়। যদিও জ্যাক একজন বিজ্ঞানী নয়, সে একজন প্রাক্তন মেরিন সৈনিক। যুদ্ধের সময় গুরুতর আহত হওয়ার কারণে তার দুই পাই অচল হয়ে যায়। এই প্রজেক্টে যোগ দেওয়ার বিনিময়ে কোম্পানি তার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার প্রতিশ্রুতি দেয়। এরপর তারা প্যান্ডোরাতে গিয়ে পৌঁছায়। জ্যাক সেখানে বিশাল বিশাল যুদ্ধযান ও রোবট দেখতে পায়। চারদিকে দেখা যায় মুখে অক্সিজেন মাস্ক ও হাতে আধুনিক অস্ত্রধারী সৈনিকেরা পুরো জায়গাটার নিরাপত্তা নিশ্চিত করছে। পৃথিবীতে এরা ছিল নিয়মিত সৈনিক, কিন্তু এখানে তারা মূলত বেসরকারি নিরাপত্তা বাহিনী, টাকার বিনিময়ে কাজ করা ভাড়াটে যোদ্ধা। এরপর সবার পরিচয় করিয়ে দেওয়া হয় কর্নেল মাইল কোয়ারিসের সঙ্গে, যিনি এখানকার নিরাপত্তা ও সামরিক অপারেশনের দায়িত্বে আছে। তিনি জ্যাককে সতর্ক করে বলে, এই জায়গার নরকের চেয়েও ভয়ঙ্কর। এই গ্রহে যেসব প্রাণী শ্বাস নেয় এর প্রায় সবই মানুষকে শিকার হিসেবে দেখে। যদি বেঁচে থাকতে চাও তাহলে কাউকে ভরসা না করে নিজের সুরক্ষা নিজেকে নিশ্চিত করতে হবে। এরপর জ্যাক সায়েন্স ল্যাবে যায়, যেখানে সে বিশাল দানবীয় শরীর দেখতে পায়। এগুলো আসলে এই গ্রহের বাসিন্দা নাভিদের ক্লোন শরীর। জ্যাককে তার মৃত ভাই টমের জন্য তৈরি করা অ্যাভাটারটি দেখানো হয়। যেহেতু এই অ্যাভাটারটি টমের ডিএনএ দিয়ে তৈরি, তাই তার যমজ ভাই জ্যাক ছাড়া আর কেউ এটিকে ব্যবহার করতে পারবে না। এখানে জ্যাকের সঙ্গে পরিচয় হয় ডক্টর গ্রেস অগাস্টিনের, যিনি অ্যাভাটার প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী। জ্যাককে দেখে তিনি প্রচুর বিরক্ত হয়, কারণ তার প্রয়োজন ছিল একজন প্রশিক্ষিত বিজ্ঞানীর, যেমনটা জ্যাকের ভাই টম ছিল। এই ব্যাপারে সে তাদের বস পার্কার সেলফ্রিজের সাথে কথা বলে। উনিই আসলে এই প্রজেক্টের সমস্ত টাকা খরচ করছেন। পার্কার জানায় টমের অ্যাভাটার বডিটি বর্তমানে তাদের কোনো কাজেই আসছে না, অথচ ইতিমধ্যেই এর পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। তাই জ্যাক টমের পরিবর্তে এই মিশনের সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করবে। এরপর সে গ্রেসকে সে বিশেষ পাথরটি দেখায়, যার নাম অ্যানপটেনিয়াম। পৃথিবীতে এই পাথরের 10 গ্রামের মূল্য প্রায় 100 কোটি টাকা। এই পুরো মিশন, অর্থাৎ বিজ্ঞানীদের গবেষণা, সামরিক বাহিনীর অস্ত্রের যোগান, সবকিছুর খরচই মূলত এই অ্যানপটেনিয়াম থেকেই উঠে আসে। তাই নাভিদের যে কোনোভাবে ম্যানেজ করে সে এই গ্রহের সমস্ত অ্যানপটেনিয়াম সংগ্রহ করতে চাইছিল। এরপর দেখানো হয় সে বিশেষ চেম্বারটি। এই চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গেই মানুষ গভীর ঘুমে চলে যায় এবং তার ডিএনএ থেকে তৈরি ক্লোন শরীরটি সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে ওঠে। এরপর জ্যাককে সে চেম্বারে শুইয়ে দেওয়া হয়। জ্যাকের অ্যাভাটারটি তখন জেগে ওঠে। সবাই তাকে শান্ত থাকতে বলে, তবে জ্যাক নিজের অনুভূতি সামলাতে পারে না। সে ভীষণ খুশি হয়, কারণ এই অ্যাভাটার দেহে
তার পা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। দীর্ঘদিন হুইলচেয়ারে বসে থাকা একজন মানুষের কাছে এর থেকে আর বড় আনন্দ কি হতে পারে। সেখানে ডক্টর গ্রেসের অ্যাভাটার এসে তাকে শান্ত করে। সে জ্যাককে জিজ্ঞেস করে তার কেমন লাগছে। জ্যাক জানায় সে তার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছে না। এতদিন পর সে আবার নিজের শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। এটা তার কাছে স্বপ্নের মতো। এরপর সবাই ঘুমিয়ে পড়লে তাদের আসল শরীরটি জেগে ওঠে। পরের দিন কর্নেল কোয়ারিস জ্যাককে ডেকে পাঠায়। সে জানায় জ্যাকের সামরিক রেকর্ড সে ভালো করে পরীক্ষা করেছে। জ্যাক বহু বড় বড় যুদ্ধে অংশ নিয়েছে, আর ঠিক এমন একজন অভিজ্ঞ সৈনিকই তার দরকার। কর্নেল স্পষ্ট করে বলে দেয় সে তার বিজ্ঞান বা গবেষণার প্রজেক্টে একদমই আগ্রহী নয়। তার একমাত্র লক্ষ্য এই গ্রহ থেকে যত বেশি সম্ভব অ্যানোপ্টেনিয়াম সংগ্রহ করা। কোয়ারিস জানায় যে এলাকায় এই গ্রহের বাসিন্দা নাভিরা থাকে ঠিক সেখানেই সবচেয়ে বেশি অ্যানোপ্টেনিয়াম মজুদ রয়েছে। নাভিদের গ্রাম সরিয়ে না দিলে সেই খনিজ উত্তোলন করা সম্ভব নয়। কর্নেল চায় জ্যাক অ্যাভাটার রূপে তাদের মধ্যে মিশে যাক, তাদের বিশ্বাস অর্জন করুক এবং সঠিক সময় এলে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে রাজি করাক। সে বলে যদি জ্যাক তার কাজ ঠিকভাবে করে তাহলে জ্যাকের আসল শরীরের পা চিরকালের জন্য ঠিক করে দেওয়া হবে। জ্যাক তার কথায় রাজি হয়। পরের দিন জ্যাক, ডক্টর গ্রেস এবং তাদের কয়েকজন সঙ্গী হেলিকপ্টারে করে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে। এখানের প্রকৃতি ও পরিবেশ জ্যাককে ভীষণ মুগ্ধ করে। বিচিত্র সব পশু পাখি এবং গাছপালায় ঘেরা পুরো এলাকা। এটি নাভিদের এলাকা। দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। গ্রেস তাদের নিয়ে এখানে থাকা একটি পরিত্যক্ত স্কুলে চলে আসে। আসলে যখন নাভিদের সঙ্গে মানুষদের সম্পর্ক ভালো ছিল তখন ডক্টর গ্রেস এখানে একটি স্কুল তৈরি করেছিল, যেখানে নাভিদের ইংরেজি ভাষা সহ সবকিছু শেখানো হতো। তবে পরবর্তীতে নাভিদের সঙ্গে মানুষদের ঝামেলার কারণে সবকিছু বন্ধ করে দেওয়া হয়। এখান থেকে বের হয়ে গ্রেস ও তার দল গবেষণার কাজে গাছপালার নমুনা সংগ্রহ করতে শুরু করে। এই সময় জ্যাক আশেপাশে ঘুরে দেখতে থাকে। হঠাৎ একটি অদ্ভুত গাছ তার চোখে পড়ে। কৌতূহলবশত সে গাছটিকে স্পর্শ করতেই গাছটি মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। জ্যাক অবাক হয়ে আরো কয়েকটি গাছ ছোঁয়ার চেষ্টা করে। তখন সে গাছের আড়ালে থাকা একটা ভয়ঙ্কর প্রাণী তাদের উপস্থিতি টের পেয়ে হিংস্র হয়ে ওঠে। গ্রেস জ্যাককে সতর্ক করে বলে সে যেন একদম নড়াচড়া না করে। তখনই সে প্রাণীটা সেখান থেকে ভয়ে চলে যায়, কারণ জ্যাকের পেছনেই ছিল এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী। জ্যাক বুঝতে পারে প্রাণীটি তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। এরপর জ্যাককে নির্দেশ দেওয়া হয় যত দ্রুত সম্ভব দৌড়াতে। সে দৌড়াতে শুরু করে, তবে প্রাণীটিও সমান তালে তার পেছনে ছুটতে থাকে। অনেক চেষ্টা করেও জ্যাক সে প্রাণীটিকে থামাতে পারছিল না। কোনো উপায় না পেয়ে সে ঝর্ণার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে। ফলে কোনো মতে সে প্রাণে বেঁচে যায়। কিন্তু এসব কিছুর মধ্যে সে তার সঙ্গীতের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে পড়ে। এখন জ্যাক বুঝতে পারছিল এই জঙ্গলটা আসলে কতটা বিপজ্জনক। গভীর ও অজানা এই জঙ্গলে সে একা ঘুরতে থাকে। সে বুঝতে পারে না কোন দিকে গেলে নিরাপদ হবে। ঠিক তখনই গাছের ওপর থেকে এক নীলচে রঙের মেয়েকে দেখা যায়। তার নাম নেত্রী। সে এই গ্রহেরই বাসিন্দা, একজন নাভি। সে দূর থেকে জ্যাককে লক্ষ্য করে এবং তাকে শত্রু ভেবে মারার জন্য তীর ছোড়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার তীরের উপর একটি অদ্ভুত ও উজ্জ্বল জিনিস এসে বসে, যা নাভিদের পবিত্র গাছ ট্রি অফ সোলসের একটি বীজ। এই অদ্ভুত ঘটনাকে নাভিরা এক ধরনের ইশারা বা সংকেত বলে মনে করে। সেই কারণে নেত্রী শেষ মুহূর্তে জ্যাককে হত্যা করা থেকে বিরত থাকে। অন্যদিকে ডক্টর গ্রেস সহ তার দলের সবাই হেলিকপ্টারে করে পুরো জঙ্গলে তল্লাশি চালায়। তবে জ্যাককে তারা কোথাও খুঁজে পায় না। তাই তারা পুনরায় ক্যাম্পে ফিরে যায়। চারদিকে অন্ধকার হয়ে আসে, আর জঙ্গল জুড়ে ভয়ঙ্কর প্রাণীদের অদ্ভুত সব আওয়াজ বাড়তেই থাকে। নিজের প্রাণ বাঁচানোর জন্য বহু কষ্টে সে আগুন জ্বালায়। কিন্তু হঠাৎ করে ঝোপঝাড়ের ভেতর থেকে একসঙ্গে বেরিয়ে আসে এই গ্রহের বন্য শিকারী প্রাণীরা, যাদের দেখতে হিংস্র বন্য কুকুর বা শেয়ালের মতো। তারা দলবদ্ধভাবে জ্যাকের উপর আক্রমণ করে। জ্যাক নিজের অস্ত্র দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু একা এতগুলো হিংস্র প্রাণীর সঙ্গে লড়াই করা তার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে সেখানে নেত্রী এসে পড়ে। সে অবিশ্বাস্য দক্ষতায় তীরধনুক ব্যবহার করে একের পর এক বন্যপ্রাণীকে মারতে থাকে এবং বাকিগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সে জ্যাকের প্রাণ বাঁচায়। জ্যাক তাকে ধন্যবাদ জানায় এবং বলে সে না এলে এতক্ষণে সে মরেই যেত। তবে নেত্রী তার কথায় কোনো জবাব না দিয়ে এখান থেকে চলে যায়। জ্যাক তাকে থামানোর চেষ্টা করে এবং বলে আমি শুধু তোমাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম। এরপর নেত্রী রেগে যায়। সে বলে ধন্যবাদ নয়, এটা দুঃখজনক, কারণ তার জন্য এতগুলো প্রাণীকে সে মেরেছে। নেত্রী আরো বলে তুমি বাচ্চাদের মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, এখানে কিভাবে সার্ভাইভ করতে হয় এই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। জ্যাক তার পিছু নেয় এবং নেত্রীকে সে অনুরোধ করে বলে সে তাদের কাছ থেকে তাদের জীবনযাপন রীতিনীতি ও প্রকৃতির সঙ্গে বাঁচার উপায় শিখতে চায়। কিন্তু নেত্রী বলে আকাশের লোকেরা প্রকৃতিকে ধ্বংস করে, তারা কখনো প্রকৃতির অংশ হতে পারে না। তার মতে জ্যাকের এখানে থাকার কোনো অধিকার নেই, তাই সে তাকে ফিরে যেতে বলে। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে। ট্রি অফ সোলস অর্থাৎ নাভিদের সে পবিত্র গাছের উজ্জ্বল ফুলের বীজগুলো
বাতাসে ভেসে এসে জ্যাকের শরীরের উপর বসে পড়ে। এগুলো দেখে নেত্রী পুরোপুরি অবাক হয়ে যায়। সে জানায় এগুলো পবিত্র আত্মার বৃক্ষের বীজ, যেগুলো খুব কম মানুষের কাছেই আসে। তাদের বিশ্বাস অনুযায়ী এগুলো কেবল তখনই কারো উপরে বসে যখন সেই ব্যক্তির আত্মা বিশুদ্ধ হয়। এই ঘটনাকে তাদের দেবী এবার কোনো ইশারা মনে করে নেত্রী জ্যাককে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় হঠাৎ নাভিদের কিছু সৈনিক সেখানে পৌঁছায়, যেখানে ছিল এই গোত্রের পরবর্তী রাজা সুটে, যার সাথে নেত্রীর বিয়ে ঠিক হয়ে আছে। তারা জ্যাককে ধরে ফেলে। তখন নেত্রী তাদের শান্ত হতে বলে এবং জানায় একটা বিশেষ কারণে তাকে গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের গ্রাম প্রধান বিষয়টা দেখবে। এরপর তারা জ্যাককে তাদের গ্রামে নিয়ে যায়। গ্রামে পৌঁছানোর পর জানা যায় নেত্রীর বাবা এউতোকান সে গোত্রের প্রধান, আর তার মা মোয়াত গোত্রের তসাহিব, অর্থাৎ সবচেয়ে জ্ঞানী, কারণ সে তাদের দেবী আওয়ার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। নেত্রীর বাবা এউতোকান মানুষদের একেবারেই পছন্দ করে না এবং সে তাকে মেরে ফেলতে বলে। তখন নেত্রী সেই ইশারার ব্যাপারে জানায়। তখন তার মা মোয়াত জ্যাকের রক্ত পরীক্ষা করে বুঝতে পারে সে কোনো শত্রু নয়, তার শরীরে এক ভিন্ন আত্মা বাস করছে। জ্যাক পবিত্র আত্মার অধিকারী। তখন জ্যাক তাদের সামনে নিজের ইচ্ছা প্রকাশ করে। সে বলে সে তাদের রীতিনীতি শিখতে চায়, কিভাবে শিকার করতে হয়, কিভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচতে হয়, কিভাবে তারা জীবনযাপন করে সবকিছু। কিছুটা সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত গোত্রের নেতারা তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর নেত্রীর উপর দায়িত্ব দেওয়া হয় জ্যাককে সবকিছু শেখানোর। এরপর জ্যাককে তার ঘুমানোর জায়গা দেখানো হয়। সেখানে ঘুমানোর পর তার আসল মানবদেহটি স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠে। তারা ভেবেছিল জ্যাকের অ্যাভাটারটি জঙ্গলে মারা গেছে। তখন জ্যাক সবাইকে জানায় সে নাভি গোত্রের মধ্যে ঢুকে পড়েছে এবং তারা তাকে শিক্ষা দিতে রাজি হয়েছে। সে এখন তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। এই খবর শুনে বিজ্ঞানী দল খুশি হলেও সামরিক কর্তারা ভিন্নভাবে বিষয়টি দেখতে শুরু করে। এই সময় কর্নেল কোয়ারিস এবং পার্কার জানায় যেই এলাকায় নাভিদের গ্রাম অবস্থিত সেখানে তাদের সেই পবিত্র গাছের নিচেই বিপুল পরিমাণে অ্যানোপ্টেনিয়াম রয়েছে। কর্নেল স্পষ্ট করে দেয় খনিজ উত্তোলন করতেই হবে। জ্যাক বলে সে কোনো রক্তপাত চায় না। উত্তরে তাকে জানানো হয় নাভিদের গ্রাম সরানোর জন্য তার হাতে মাত্র 3 মাস সময় রয়েছে। এবার ডক্টর গ্রিস জ্যাককে সেখানে পাঠানোর আগে সবার ব্যাপারে তাকে বিভিন্ন তথ্য জানিয়ে দেয়। জ্যাক চেম্বারে ঘুমিয়ে পড়লে সেখানে আবার জেগে ওঠে। এরপর নেত্রী তাকে জঙ্গলের প্রতিটি নিয়ম শেখাতে শুরু করে। সে তাকে ঘোড়ার মতো দেখতে একটি 6 পাওয়ালা প্রাণীর কাছে নিয়ে আসে। সাধারণত এই গ্রহের প্রতিটা প্রাণীর দেহে বা চুলে নিউরাল কিউ অর্থাৎ জীবন্ত স্নায়ু রয়েছে। জ্যাক তখন তার নিউরাল কিউ সে প্রাণীর সাথে সংযুক্ত করে, যার ফলে তাদের চিন্তা ও ইচ্ছা আদান প্রদান সহ পুরোপুরি বিশ্বাস ও নিয়ন্ত্রণ তৈরি হয়। নাভিরা এটাকে সাহেলু বলে, আর এভাবেই সে শিখতে শুরু করে। ফিরে এসে জ্যাক নাভিদের গ্রামের ব্যাপারে বিভিন্ন তথ্য কর্নেল কোয়ারিস এবং পার্কারকে জানিয়ে দেয়। তবে বিজ্ঞানীরা এই বিষয়ে মোটেও খুশি হয় না এবং ডক্টর গ্রেস সিদ্ধান্ত নেয় ওরা এখান থেকে ওদের ভ্রাম্যমাণ সাইট 26-এ চলে যাবে, যাতে কর্নেল জ্যাককে বিরক্ত করতে না পারে। কথা মতো সবাই রওনা হয়। এখানে রয়েছে প্যান্ডোরার ভাসমান পর্বতমালা। বিশাল বিশাল পাহাড়গুলো যেন বাতাসে ভেসে আছে। এমন একটি ভাসমান পাহাড়ের উপরেই তাদের গোপন ল্যাব বানানো হয়েছে। এমন একটি জায়গা দেখে তারা ভীষণ অবাক হয়। এরপর সেখানে পৌঁছানোর পর জ্যাককে তার চেম্বারটি দেখানো হয়। এরপর সে নেত্রীর সাথে একটি বিশাল উঁচু গাছের উপরে চলে আসে। নেত্রী সংকেত দিলে ওপরের ডাল থেকে একটি ভয়ঙ্কর পাখি নিচে নেমে আসে। নাভির এই প্রাণীকে ইকরান বলে, যাদের পিঠে চড়েই নাভির আকাশে উঠতে পারে। কিন্তু একজন নাভি তার সারা জীবনে মাত্র একটি ইকরানের সঙ্গেই সাহেলু অর্থাৎ সংযুক্ত হতে পারে। আর এটা হচ্ছে নেত্রীর শিকার ইকরান। এবং জ্যাক যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন তাকেও নিজের পছন্দ মতো একটি ইকরানকে শিকারি করতে হবে। শুধুমাত্র তার পছন্দই নয়, ইকরানটিরও তাকে পছন্দ হতে হবে। এভাবে নেত্রী জ্যাককে শেখাতে থাকে কোথায় পা ফেলতে হবে, কোন গাছ ছোঁয়া যাবে না ও কোন শব্দ বিপদের ইঙ্গিত দেয়। সে তাকে তীর ধনুক চালানো, শিকার করা, প্রকৃতির সঙ্গে মানিয়ে বাঁচার কৌশল সবকিছুই আন্তরিকভাবে শেখায়। অল্প সময়ের মধ্যে জ্যাক নাভিদের জীবনধারার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। সে বুঝতে শেখে এখানে প্রকৃতি শুধু আশেপাশের পরিবেশ নয়, এটাই তাদের ধর্ম, তাদের জীবন, তাদের আত্মা। এখানের প্রতিটি প্রাণ যেন একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ধীরে ধীরে জ্যাক আর নিজেকে একজন বহিরাগত মনে করে না। সে নেত্রীর মা মতের সঙ্গে কথা বলে ডক্টর গ্রেসের আবার গ্রামে আসার ব্যবস্থা করে দেয়। জ্যাক তার আসল শরীর ছেড়ে অ্যাভাটার শরীরে বেশি সময় কাটাচ্ছে। তবে ডক্টর গ্রেস তাকে তার আসল শরীরটার যত্ন নিতে বলে, নয়তো সে অল্প সময় অসুস্থ হয়ে পড়বে। জ্যাক তখন সেখানে সে স্কুলের কিছু ছবি দেখতে পায় এবং সে গ্রেসের কাছে জানতে চায় স্কুলে কি ঘটেছিল। গ্রেস বলে সে তার জীবনে 10 বছর সে স্কুলে কাটিয়েছে। সবাই তাকে সম্মান করে মা বলে ডাকত। সে সবার অনেক আপন হয়ে গিয়েছিল। তবে মানুষেরা তখন সেখানকার বনগুলো কেটে সাফ করে দিচ্ছিল। নেত্রীর বোন সিলোয়ানিন কিছু বাচ্চাদের নিয়ে এর প্রতিবাদ জানিয়েছিল। ওর একটা বুলডোজার আগুন দিয়ে স্কুলে এসে লুকিয়ে পড়ে। এরপর সেনারা স্কুলে হামলা চালায়। নেত্রীর সামনেই
তার বোন সিলোনেনকে হত্যা করে, আর অসংখ্য বাচ্চা সেখানে মারা গিয়েছিল। এরপর থেকে তারা আর স্কুলে আসেনি। এরপর জ্যাক নেত্রীর সাথে শিকারে বের হয় এবং সেই ভীষণ দক্ষতার সাথে তার প্রথম শিকার করে। নেত্রী তাকে জানায় সে এখন নাভি হওয়ার জন্য প্রস্তুত, তবে সব বিষয়ে পুরোপুরি পারদর্শী হবার পরেই একজন পূর্ণাঙ্গ নাভি যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে সেই স্বীকৃতি পাওয়ার আগে একটি শেষ পরীক্ষা রয়েছে। নেত্রী বলে জ্যাককে তার নিজের ইকরান বেছে নিতে হবে এবং সেটাকে নিজের বশ করতে হবে। যাদের প্রশিক্ষণ শেষ তারা সবাই একসঙ্গে রওনা দেয়। জ্যাকও তাদের দলে যোগ দেয়। তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আকাশের উপরে মেঘ ছুঁয়ে থাকা ভাসমান পাহাড় রয়েছে। তাদের সে পাহাড়ের গা ঘেঁষে বেয়ে পড়া লতাপাতা ধরে উপরে উঠতে হয়, যা ছিল খুবই বিপজ্জনক, কারণ পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। জ্যাক ভয় পেলেও সে মনোবল শক্ত করে পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। নেত্রীও নিজের ইকরানে চড়ে সেখানে পৌঁছে যায়। রীতি অনুযায়ী সবার আগে জ্যাককে পাঠানো হয়। কিছুটা নার্ভাস হয়ে জ্যাক নেত্রীকে জিজ্ঞেস করে সে কিভাবে বুঝবে কোন ইকরানটা তার। নেত্রী জানায় ইকরান নিজে তাকে বেছে নেবে, সে তাকে আক্রমণ করবে এবং খেয়ে ফেলতে চাইবে। এরপর জ্যাক সামনে এগিয়ে যায় এবং কিছুক্ষণ খোঁজার পর সে একটি ইকরানকে দেখতে পায় যেটা তাকে আক্রমণ করতে চাইছিল। তখন সুযোগ বুঝে জ্যাক ইকরানটির মুখ বেঁধে তার পিঠে চড়ে বসে, কিন্তু জ্যাক সেটাকে কোনোভাবে শান্ত করতে পারছিল না। একটা সময় জ্যাক নিচে পড়ে যায়, তবুও হাল ছাড়ে না এবং অবশেষে প্রাণপণ লড়াইয়ের পর অনেক কষ্টে জ্যাক ইকরানটির সাথে সাহেলু অর্থাৎ বন্ধনী তৈরি করে ফেলে। শুরুতে আকাশে উঠতে গিয়ে জ্যাকের ভীষণ সমস্যা হয়। ভারসাম্য রাখা, দিক নিয়ন্ত্রণ সবই তার জন্য নতুন, কিন্তু ধীরে ধীরে সে ইকরানের সঙ্গে একাত্ম হয়ে যায় এবং আকাশে স্বাচ্ছন্দ্যে উঠতে শেখে। এরপর জ্যাক ও নেত্রী নিজেদের ইকরানে চড়ে আকাশের দীর্ঘ ভ্রমণে বের হয়। নীল আকাশ, ভাসমান পাহাড় আর বিস্তীর্ণ জঙ্গল পেরিয়ে উঠতে উঠতে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠতে থাকে। নেত্রী বুঝতে পারে জ্যাক আর আগের সেই আকাশের মানুষ নেই, আর জ্যাক উপলব্ধি করে সে নাভিদের এই পৃথিবী ও নেত্রীকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। সে দক্ষ নাবিদের মতো শিকার করাও শিখে গিয়েছে। একদিন তারা দুজনেই নিজেদের ইকরানে চড়ে আকাশে উঠছিল। ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল ও ভয়ঙ্কর ইকরান নেমে আসে, যারা ছোট ছোট ইকরানকে শিকার করে খেয়ে ফেলে। জ্যাক ও নেত্রীর প্রাণ বাঁচাতে দ্রুত পালাতে শুরু করে এবং বহু কষ্টে তারা সে বিপদের হাত থেকে রক্ষা পায়। সেই রাতে নেত্রী জ্যাককে জানায় সে ভয়ঙ্কর প্রাণীটির নাম টোরক। নাভি ইতিহাসে মাত্র 5 জনই এই টোরকের সাথে বন্ধনী করতে পেরেছে। টোরককে নাভিরা আকাশের সর্বশক্তিমান শাসক বলে মনে করে। নেত্রী জানায় তার দাদার দাদা সর্বশেষ এই টোরককে বসে আনতে পেরেছিল। সেই সময় নাভি জাতি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু টোরকের উপর আহরণের পর সব গোত্র তখন একত্রিত হয়েছিল এবং সে টোরক মাকতু নামে পরিচিত হয়েছিল, যার অর্থ টোরকের আরোহী ও সকল গোত্রের নেতা। সকল নাভিরাই এই গল্পটা জানে। এই সময়ের মধ্যে জ্যাক নাভিদের রীতিনীতি, বিশ্বাস ও জীবনধারাকে গভীরভাবে ভালোবেসে ফেলে। সে শিকার, যুদ্ধকৌশল, প্রকৃতির সঙ্গে সংযোগ সব পরীক্ষায় সফলভাবে সম্পন্ন করে। এর ফলে গোত্রের প্রবীণরা সব নিয়ম ও আচার মেনে তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের একজন হিসাবে গ্রহণ করে। এরপর নেত্রী জ্যাককে নিয়ে যায় এক পবিত্র স্থানে, যার নাম ট্রি অব ভয়েসেস অর্থাৎ আত্মাদের বৃক্ষ। সে বলে এখানে নাবিদের পূর্বপুরুষদের আত্মা বাস করে এবং এখান থেকে তাদের কণ্ঠস্বর শোনা যায়। জ্যাক যখন নিজের চুলের স্নায়ু সে বৃক্ষের লতার সাথে সংযুক্ত করে, তখন সে সত্যিই চারপাশে কণ্ঠস্বর অনুভব করতে পারে। নেত্রী তাকে জানায় এখন থেকে সে সম্পূর্ণভাবে নাভি। সেই পবিত্র বৃক্ষের কাঠ দিয়ে নিজের ধনুক তৈরি করতে পারবে এবং গোত্রের নিয়ম অনুযায়ী সে চাইলে নিজের পছন্দ মতো জীবনসঙ্গীও বেছে নিতে পারে। জ্যাক বলে সে ইতিমধ্যেই কাউকে পছন্দ করেছে, তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে মানুষটিকেও তাকে বেছে নিতে হবে। নেত্রী বুঝে যায় জ্যাক তার কথাই বলছে। নেত্রীও জ্যাককে ভালোবাসে। এরপর তার আত্মাদের বৃক্ষের সামনে নাভি রীতি অনুযায়ী একে অপরের সঙ্গে জীবন্ত স্নায়ু সংযোগ আবদ্ধ হয় এবং তাদের সম্পর্ক পূর্ণতা পায়। পরের সকালে নেত্রীর ঘুম ভাঙতে এসে দেখে এক বিশাল যন্ত্র চারদিকে গাছ ভেঙে ফেলছে। এই যন্ত্রটি এগিয়ে যাচ্ছে নাবিদের সবচেয়ে পবিত্র স্থান হোমট্রির দিকে। নেত্রী দৌড়ে জ্যাককে ডাকতে যায়, কিন্তু তখন জ্যাক তার আসল দেহে ছিল। অ্যাভাটার রূপে ফিরতে হলে তাকে ক্যাম্পে থাকা স্লিপিং চেম্বারে ঢুকতে হবে। তবে সময় মতো জ্যাক দ্রুত সেখানে পৌঁছে স্লিপিং চেম্বারে ঢুকে পড়ে, আর মুহূর্তের মধ্যে তার অ্যাভাটার দেহ সক্রিয় হয়ে ওঠে। সে দেখতে পায় মানুষেরা হোমট্রির চারপাশে বিশাল মেশিন বসিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সে তাদের থামানোর চেষ্টা করলেও তারা থামে না। তাই বাধ্য হয়ে জ্যাক একটি মেশিনের উপর উঠে তার ক্যামেরাগুলো ভেঙে দেয়, যাতে তারা সামনে কিছু না দেখে। কিন্তু সঙ্গে সঙ্গে সৈন্যরা তার দিকে গুলি চালায়, আর জ্যাক বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে কর্নেল কোয়ারিচের দেওয়া 3 মাসের সময়সীমা শেষ হয়ে গেছে। এখন সে আর কোনো আলোচনা চায় না। কর্নেল ও তার লোকেরা পুরো গ্রাম উচ্ছেদের পরিকল্পনা করে এবং গ্যাস ও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রস্তুতি নেয়। তখন কর্নেল ক্যামেরা ভাঙার আগের ফুটেজগুলো খতিয়ে দেখে বুঝতে পারে এটা জ্যাক ছিল। তখন সে প্রচণ্ড রেগে তাদের দূরের গবেষণা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে তাদের স্লিপিং চেম্বার রাখা ছিল।
অন্যদিকে সকল নাভি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। সর্দার ইউতুকান সুটেকে সৈন্যনেতা হিসেবে ঘোষণা করে। সেখানে গ্রেস ও জ্যাক তাদের শান্ত হতে বলে। নেত্রী সেখানে সবাইকে জানায় সে এবং জ্যাক তাদের পবিত্র কাজকে সাক্ষী রেখে একে অপরের সাথে মিলিত হয়েছে। এই কথা শুনে সুটে রেগে গিয়ে জ্যাককে মারতে যায়, কারণ তার সাথে নেত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। তবে সে জ্যাকের সঙ্গে পেরে ওঠে না। জ্যাক জানায় এখন এটাই তার মাতৃভূমি, আর মানুষের সাথে যুদ্ধ হলে বহু নাবিরা মারা যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই সে এই ব্যাপারে মানুষদের সাথে কথা বলবে। অন্যদিকে কর্নেল কোয়ারিস তাদের ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে একে একে ডক্টর গ্রেস এবং জ্যাকের স্লিপিং চেম্বার থেকে তাদের জাগিয়ে দেয়। ফলে তারা তাদের অ্যাভাটার দেহ থেকে সংযোগ হারিয়ে ফেলে। এরপর গ্রেস ও জ্যাক কর্নেল ও পার্কারকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে এই জঙ্গলে নাভিদের ঘর, এখানে প্রতিটি গাছ অন্যান্য গাছের সঙ্গে জৈবিকভাবে যুক্ত। এই স্থানে আক্রমণ করলে শুধু গাছ নয়, শত শত পরিবার, অসংখ্য নারী ও শিশু মারা যাবে। কিন্তু কর্নেল এসব কথায় কান দেয় না। তবে পার্কার তাদের আরও একবার সুযোগ দেয়। 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম খালি না করা হলে পূর্ণ সামরিক ক্ষমতা চালানো হবে। জ্যাক আবার স্লিপিং চেম্বারে ঢুকে অ্যাভাটার রূপে নাভিদের গ্রামে ফিরে আসে। সে সবাইকে সতর্ক করে জানায় খুব শিগগিরই মানুষেরা ভয়ঙ্কর অস্ত্র নিয়ে হামলা চালাবে এবং পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। সে স্পষ্ট করে বলে নাভিদের পক্ষে মানুষের আধুনিক অস্ত্রের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। এরপর জ্যাক সবচেয়ে কঠিন সত্যটা স্বীকার করে নেয় যে মানুষেরা তাকে গুপ্তচর হিসেবে পাঠিয়েছিল, যাতে সে নাভিদের বিশ্বাস অর্জন করে তাদের গ্রাম খালি করাতে পারে। নেত্রী তার কথাগুলো যেন বিশ্বাস করতে পারছিল না। সে চোখের জল নিয়ে জ্যাককে জিজ্ঞেস করে সে কি শুরু থেকে সব জানতো যে মানুষেরা এখানে আক্রমণ করতে যাচ্ছে। জ্যাক মাথা নিচু করে স্বীকার করে, কিন্তু সে জানায় এখন সে নেত্রীকে ভালোবাসে, এই জায়গাটাকে ভালোবাসে এবং নিজেকে নাভিদের একজন বলেই মনে করে। নেত্রীর রাগ ও কষ্ট নিয়ে বলে সে কখনোই সত্যিকারের নাভি হতে পারে না, তার কাছে জ্যাক একজন বিশ্বাসঘাতক। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রাজা এরতুকানের নির্দেশে জ্যাক ও ডক্টর গ্রেসকে গোত্রের লোকেরা বন্দী করে। সে ঘোষণা করে এবার তারা মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অন্যদিকে কর্নেল কোয়ারিস তার পুরো সেনাবাহিনী নিয়ে নাভিদের গ্রামের কাছে পৌঁছে যায়। গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে সেই বিশাল গাছ, অর্থাৎ হোম ট্রি। এই গাছটি এতটাই বড় যে পুরো প্যান্ডোরা গ্রহে এর মতো আর কোনো গাছ নেই। এখানে নাভিদের শত শত পরিবার বসবাস করে। কর্নেল দেখতে পায় জ্যাক ও গ্রেস বন্দী অবস্থায় আছে। সে বুঝে যায় নাভিরা তার কথা শোনেনি এবং গ্রাম খালি করতে রাজি হয়নি। আর কোনো দেরি না করে সে সঙ্গে সঙ্গে আক্রমণের আদেশ দেয়। প্রথমে বিষাক্ত গ্যাস এবং পরবর্তীতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে। মুহূর্তের মধ্যে হোমট্রিতে আগুন জ্বলতে শুরু করে। অসংখ্য নাভি মারা যায়। চারদিকে আত্মচিৎকার আর ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। ঠিক তখনই নেত্রীর মা মোয়াত ছুরি হাতে নিয়ে জ্যাকের কাছে আসে। সে বলে যদি জ্যাক সত্যি নিজেকে নাভিদের একজন বলে মনে করে তবে সে যেন তাদের সাহায্য করে এবং নিজেকে প্রমাণ করে। এই কথা বলে সে জ্যাকের বাঁধন কেটে দেয়। জ্যাক সবাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে বিশাল হোমট্রি ভেঙে পড়তে শুরু করে। গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সবাই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর ধ্বংসের মধ্যেই নেত্রীর বাবা গোত্রের রাজা এউতুকান মারা যায়। তার মৃত্যুতে নাভিরা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এরপর কর্নেলের আদেশে ডক্টর গ্রেস এবং জ্যাককে চেম্বার থেকে বের করে একটা রুমে এনে আটকে রাখা হয়। কিছুক্ষণ পরে তাদের পাইলট রুডি সেখানে চলে আসে এবং গার্ডকে গান পয়েন্টে জিম্মি করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। তারা হেলিকপ্টারে করে পালানোর সময় কর্নেল তাদের দেখে ফেলে। সে বাইরে এসে হেলিকপ্টারকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুটতে থাকে। তারা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে পারলেও ডক্টর গ্রেসের শরীরে একটা গুলি লেগে যায়, যার ফলে সে আহত হয়ে পড়ে। এরপর তারা দ্রুত তাদের স্লিপিং চেম্বারগুলো পাহাড়ের উপর থেকে সরিয়ে গহীন জঙ্গলের ভেতরে একটা নির্জন স্থানে নিয়ে রাখে, যাতে কেউ আর সেগুলো বন্ধ বা ধ্বংস করতে না পারে। এরপর জ্যাক আবার স্লিপিং চেম্বারের ভেতরে ঢোকে। পরের মুহূর্তে সে তার অ্যাভাটার রূপে জেগে ওঠে। বাইরে এসে সে দেখে চারদিকে শুধু ছাই আর ছাই। যেখানে একসময় সবুজ বন ছিল সেখানে এখন ধ্বংসস্তূপ। এইসব দেখে জ্যাক গভীরভাবে অনুভব করে এখন নাভিদের তার সাহায্য প্রয়োজন। তখন তার শিকার ইকরানটি সেখানে পৌঁছে যায়। জ্যাক এবার চলে যায় প্যান্ডোরার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী টোরককে শিকারী বানাতে। সে নিজের ইকরানকে নির্দেশ দেয় নিচের দিকে নামার জন্য। তারপর সে বিশাল প্রাণীটির উপরে সে ঝাঁপিয়ে পড়ে। এই সময় নাভিরা এওয়ার কাছে প্রার্থনা করছিল। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে পায় সে ভয়ঙ্কর টোরক তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভীষণ ভয় পেয়ে যায়। তখন ভালো করে তাকিয়ে তারা দেখে টোরকের পিঠে জ্যাক বসে আছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ নাভিদের ইতিহাসে এর আগে মাত্র 5 জনই টোরকের উপর সওয়ার হতে পেরেছিল। তারা বুঝতে পারে টোরক তার নতুন একজন নেতা বেছে নিয়েছে। এই অলৌকিক ঘটনাটি দেখে নেত্রীর মনে আবার জ্যাকের প্রতি বিশ্বাস ফিরে আসে। সে বুঝতে পারে জ্যাক সত্যি এওয়ার ইচ্ছায় টোরক মাত্র নির্বাচিত হয়েছে, যার অর্থ টোরকের আরোহী এবং সব গোত্রের নেতা। তখন সে ডক্টর গ্রেসের ব্যাপারে তাদের জানায় এবং তাকে বাঁচাতে বলে।
এরপর গ্রেসকে ট্রি অফ সোলসে নেওয়া হয়। মুয়াদ বুঝতে পারেন সময় খুবই কম। গ্রেসের শরীর মারাত্মকভাবে আহত ছিল। তারা তাকে ট্রি অফ সোলসের শিকড়ের মাঝে শুইয়ে দেয়। এরপর নাভিরা একটা বিরল রিচুয়াল শুরু করে। গ্রেসের মানব শরীর থেকে তার আত্মাকে পুরোপুরি তার অ্যাভাটার শরীরে নিয়ে যাওয়ার জন্য মুয়াদ এওয়ার কাছে প্রার্থনা করে। তবে গ্রেসের শরীর খুব দুর্বল ছিল, যার কারণে এটার সম্ভব হয় না। গ্রেস জ্যাককে বলে তিনি সত্যিই আছেন, আমি এখন তার সাথেই আছি। এই বলেই সে মারা যায়। এরপর জ্যাক সবার সামনে ঘোষণা করে মানুষের আবার এগিয়ে আসছে। তারা চায় নাভিরা নিজেদের ভূমি ছেড়ে চলে যাক, কিন্তু সে স্পষ্ট করে জানায় যাই হোক না কেন তারা এই জায়গা ছাড়বে না। এটি তাদের জন্মভূমি, তাদের পূর্বপুরুষদের ভূমি। জ্যাক সবাইকে জানিয়ে দিতে বলে যে টোরক মাকতু তাদের ডাকছে। এই বার্তা মুহূর্তের মধ্যেই প্যান্ডোরা গ্রহের চারদিকে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ দূরদূরান্তের বিভিন্ন নাবিগোত্র একত্রিত হতে শুরু করে। সবাই মানুষদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। এদিকে কর্নেল স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করে বুঝে যায় এবার শুধু একটি গোত্র নয়, পুরো প্যান্ডোরা একসঙ্গে মানুষের বিরুদ্ধে দাঁড়াতে চলেছে। তাই তারাও তাদের সর্বোচ্চ সামরিক ক্ষমতা ব্যবহার করবে। এরপর জ্যাক আত্মাদের বৃক্ষের কাছে যায়। সেখানে সে দেবী এওয়ার কাছে প্রার্থনা করে। সে বলে আমরা একা মানুষের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নই, কিন্তু এই গ্রহের সমস্ত প্রাণ, পশু পাখি, জীবজন্তু তোমার সঙ্গে যুক্ত। আমাদের তোমার সাহায্য দরকার। পরের দিন সামরিক ক্যাম্প থেকে শত শত যুদ্ধবিমান নিয়ে মানুষেরা তাদের সে পবিত্র গাছটিকে ধ্বংস করার জন্য এগিয়ে আসে। অন্যদিকে জ্যাক ও তার সঙ্গীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তাদের একটি দল আকাশ থেকে নিজেদের ইকরানে চড়ে আক্রমণ করে, আবার অন্য দল মাটিতে থেকে হামলা চালায়। শুরু হয় ভয়ানক এক যুদ্ধ, কিন্তু মানুষের কাছে রয়েছে আধুনিক সব অস্ত্র ও গোলাবারুদ, আর এই গ্রহের মানুষের কাছে তেমন কোনো অস্ত্রই নেই। তাই ধীরে ধীরে নাবিদের পরাজয় শুরু হয়। এমন এক মুহূর্ত আসে যখন পাইলট রুডি সুটে সহ সকলেই একে একে মরতে শুরু করে। নেত্রী আহত হয়ে নিচে পড়ে যায় এবং শত্রুরা তার দিকে এগিয়ে আসে। তারা পবিত্র গাছটিকে ধ্বংস করার খুব কাছাকাছি চলে এসেছিল। ঠিক তখনই মানুষেরা রেডিওতে বার্তা পায় খুব দ্রুতগতিতে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই এই গ্রহের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা, যাদের উপর গোলাবারুদও কোনো কাজ করে না, তারা মানুষের উপর হামলা চালায়। একে একে তারা মানুষদের হত্যা করতে শুরু করে। এমনকি আকাশে অসংখ্য ইকরানের ছাক মানুষের হেলিকপ্টারগুলোর উপর আক্রমণ চালায়। অর্থাৎ জ্যাক দেবী এওয়ার কাছে যে প্রার্থনা করেছিল, দেবী তা শুনেছেন। মুহূর্তের মধ্যে সকল মানুষকে পিষে ফেলা হয়। অন্যদিকে জ্যাক সকল বোমারু প্লেনগুলোকে একে একে ধ্বংস করতে শুরু করে। তবে কর্নেল এমপি শুটে করে কোনো রকমে নিচে নেমে আসে। তবুও কর্নেল হার মানে না। জঙ্গলের ভেতরে সে জ্যাকের স্লিপিং চেম্বারটি দেখতে পায়। ওইটাকে ধ্বংস করতে গেলে নেত্রী তাকে থামিয়ে দেয়। তাদের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে কর্নেল নেত্রীর শিকার করা সেই জন্তুটিকে মেরে ফেলে। এরপর সে যখন নেত্রীকে মারতে যায়, তখন সেখানে জ্যাক চলে আসে এবং কর্নেলকে হার মেনে নিতে বলে। তবে কর্নেল এটা করবে না। এরপর জ্যাক আর কর্নেলের মধ্যে লড়াই শুরু হয়। সে জ্যাকের সাথে কোনোভাবে পেরে উঠছিল না। জ্যাক তার রোবটটির একদম বেহাল অবস্থা করে ফেলে। এই সময় কর্নেল জ্যাককে বলে তুমি তোমার আসল পরিচয় ভুলে গেছো, নিজেকে ওদেরই একজন মনে করছো। এসব বলেই সে জ্যাকের স্লিপিং চেম্বারটি ভাঙতে শুরু করে, যাতে জ্যাককে একেবারে শেষ করে দেয়া যায়। জ্যাকের অ্যাভাটার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই কর্নেল সেই চেম্বারগুলোতে আঘাত করে বসে। আর তখনই জ্যাকের মানবদেহ জেগে উঠতে শুরু করে। ফলে অ্যাভাটার শরীর দুর্বল হয়ে পড়ে এবং তার নিয়ন্ত্রণ হারাতে থাকে। এই সুযোগে কর্নেল ছুরি দিয়ে জ্যাকের গলা কাটতে যাচ্ছিল। তবে সঠিক মুহূর্তে নেত্রী সেখানে পৌঁছে যায় এবং নিজের ধনুক থেকে দুটি তীর ছুঁড়ে কর্নেলের বুকে বিদ্ধ করে। কর্নেল সেখানেই মারা যায়। এইদিকে জ্যাকের মানবদেহ পুরোপুরি জেগে ওঠে, কিন্তু এই গ্রহের পরিবেশে সে অক্সিজেন মাস্ক ছাড়া শ্বাস নিতে পারে না। তার শ্বাসকষ্ট শুরু হয়। সে নিজে উপর থেকে মাস্ক নেওয়ার চেষ্টা করে, কিন্তু পা অচল থাকার কারণে সে সেখানে পৌঁছাতে পারে না। ধীরে ধীরে জ্যাকের মানবদেহ থেকে প্রাণ চলে যেতে থাকে। বাইরে নেত্রী বুঝতে পারে জ্যাকের আসল শরীর এখানেই রয়েছে। সে দ্রুত ভেতরে ঢুকে পড়ে। প্রথমে কিছু বুঝতে না পারলেও মুহূর্তের মধ্যে সে বুঝে যায় জ্যাক শ্বাস নিতে পারছে না। সে সঙ্গে সঙ্গে জ্যাকের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। এতে জ্যাক আবার শ্বাস নিতে শুরু করে এবং তার জীবন বেঁচে যায়। যুদ্ধ শেষ হয়, মানুষ পরাজিত হয়। জ্যাক সিদ্ধান্ত নেয় সে আর এই গ্রহ ছেড়ে যাবে না। আর যেসব মানুষেরা নাবিদের ক্ষতি করেছিল তাদের সবাইকে পৃথিবীতে ফেরত পাঠানো হয়। তবে কিছু মানুষ যারা সত্যি নাবিদের পাশে দাঁড়িয়েছিল তাদের এই গ্রহে থাকার অনুমতি দেয়া হয়। এরপরের দৃশ্যে দেখা যায় জ্যাকের মানবদেহ এবং তার অ্যাভাটার দেহকে আত্মাদের বৃক্ষের কাছে নিয়ে আসা হয়। সেখানে সব নাভি একসঙ্গে এওয়ার কাছে প্রার্থনা করে। নেত্রীও জ্যাকের পাশে থাকে। প্রার্থনার মাধ্যমে জ্যাকের মানবদেহের আত্মাকে চিরকালের জন্য তার অ্যাভাটার দেহে স্থানান্তরিত করে দেওয়া হয়। এরপর দেখা যায় জ্যাকের অ্যাভাটার চোখ খুলে তাকায়। অর্থাৎ জ্যাক এখন চিরকালের জন্য একজন নাভিতে বদলে গেছে। সে এখন সম্পূর্ণভাবে তাদেরই একজন। এই সিনেমার পরের পার্টগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।